গল্প নীল চোখে বন্দি। লেখায় শিহাব হোসেন। প্রতিদিন রাতের বেলা ক্যাফেতে কাজ করতে যাও, আমার খুব ভয় হয় শিরিন। কারণ দিন সময় খারাপ, কখন কি হয় বলা যায় না। কণ্ঠস্বরে একরাশ উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে কথাগুলো বলল সাগর। পরন্ত বিকেলের স্নিগ্ধ আলোয় তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। লেকের পাড়ে পাশাপাশি বসে আছে দুজন। বাতাসের মৃদু ঝাপটা থাকলেও সাগরের মনের ভেতরে যেন চলছে এক অদৃশ্য ঝড়। তার দৃষ্টি শিরিনের মুখের ওপর নিবন্ধ, যেন এই মুহূর্তে মেয়েটিকে চোখের আড়াল করতে চাইছে না। শিরিন সাগরের কথার রেশ ধরে তার দিকে তাকিয়ে রইল। সাগরের এই অস্থিরতা তার অজানা নয়। ভালোবাসার মানুষটিকে নিয়ে এমন চিন্তা করাটাই স্বাভাবিক, কিন্তু বাস্তবতার কাঠিন্য যে আবেগের চেয়েও অনেক বেশি শক্তিশালী, তা শিরিন হাড়ে হাড়ে জানে। সে ম্লান মুচকি হেসে বলল, কাজ না করলে মাকে নিয়ে চলবো কি করে বলো? আমার তো আর বাবা বেঁচে নেই, বা ভাইও তো নেই যে সংসারের হাল ধরবে। পেটের দায়ে তো ভয়কে জয় করতেই হয়। সাগর দীর্ঘশ্বাস ফেলল। শিরিনের এই লড়াকু মানসিকতার প্রেমে সে অনেক আগেই পড়েছে, কিন্তু প্রেমিকার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা কিছুতেই কাটে না তার। সাগরের গলায় এবার খানিকটা আক্ষেপ আর প্রতিজ্ঞার সুর ফুটে উঠল। সে বলল, আমি চাকরির আপ্রাণ চেষ্টা করছি শিরিন। বিলিভ মি, একবার একটা ভালো চাকরি হয়ে গেলে তোমাকে আর কোনো কাজ করতে হবে না। তোমার মা একজন মানুষ, ওনাকে আমি নিজের মায়ের মতোই দেখব। আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। শিরিন জানে সাগরের মনটা খুব পরিষ্কার, কিন্তু সমাজ আর পরিবারের বেড়াজাল কি এত সহজে ছিন্ন করা যায়? একটু দ্বিধা নিয়ে সে প্রশ্ন করল, এটা কি তোমার পরিবার মানবে? আমি তো সাধারণ ঘরের মেয়ে, আর মায়ের দায়িত্বটাও। কেন মানবে না? আমার ওপর দিয়ে পরিবার কখনো কিছু বলেনি আর বলবেও না। আমার জীবনের সিদ্ধান্ত আমিই নেব। আর তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আচ্ছা, আগে সে সময় আসুক, তখন দেখা যাবে। শিরিন প্রসঙ্গটা এড়িয়ে গেল, যাতে সাগরের মনে এখন কোনো বাড়তি চাপ না পড়ে। এরপর দুজনে বেশ কিছু সময় চুপ করে বসে রইল। নীরবতাই যেন অনেক কথা বলে দিচ্ছিল। লেকের পানিতে অস্তগামী সূর্যের লাল আভা এসে পড়েছে। আজ অনেকদিন পর দুজনের দেখা। কর্মব্যস্ত জীবনে এইটুকু সময় বের করাই তাদের জন্য বিলাসিতা। তাই দুজনে চাইছিল সময়টা যেন না শেষ হয়। পুরনো স্মৃতি, ভবিষ্যতের স্বপ্ন আর বর্তমানের সংগ্রাম, সব মিলিয়ে গল্পগুলো ডালপালা মেলছিল। কিন্তু সময়ের নিয়ম বড় নিষ্ঠুর। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এল। পার্কের বাতিগুলো জ্বলে উঠছে একে একে। চারপাশের মানুষজনও উঠে যেতে শুরু করেছে। শিরিন ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, আজ উঠি কেমন? আমার ডিউটির সময় হয়ে যাচ্ছে। আবার অন্যদিন দেখা হবে। শিরিন উঠে দাঁড়াতেই সাগর তার হাতটা আলতো করে টেনে ধরল। শিরিন থমকে গিয়ে পিছন ঘুরে তাকাল। তার চোখে জিজ্ঞাসু দৃষ্টি। আবার কি হলো? সাগর উঠে দাঁড়িয়ে শিরিনের খুব কাছে এসে দাঁড়াল।
গোধূলির আবছা আলোয় শিরিনের চোখে চোখ রেখে গভীর আবেগে বলল, খুব ভালোবাসি তোমায়, নিজেকে সামলে রেখো। শিরিনের গাল সামান্য আরক্ত হল। সে মুচকি হেসে উত্তর দিল, আমিও। আজ আসি। সাবধানে যেও। পৌঁছে ফোন দিও। সাগরের কাছ থেকে বিদায় নিয়ে শিরিন ধীর পায়ে বাসার দিকে রওনা হলো। বাসায় ফিরতে ফিরতে তার মনে সাগরের কথাগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগল। ছেলেটা তাকে বড্ড বেশি আগলে রাখতে চায়। বাবার মৃত্যুর পর এই একটা মানুষের কাছেই সে এতটা নিরাপদ বোধ করে। বাসায় ফিরে শিরিন দেখল, মা ড্রয়িং রুমে একা বসে আছেন। টিভিতে কোনো একটা নাটক চলছে, কিন্তু মায়ের দৃষ্টি সেদিকে নেই। দরজার শব্দ পেতেই মা চমকে তাকালেন। মেয়ের ক্লান্ত মুখটা দেখে মায়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মা মেয়ে একসাথে রাতের খাবার খেতে বসল। খাবার টেবিলে খুব সাধারণ আয়োজন, ভাত, ডাল আর সবজি। কিন্তু এই সামান্য খাবারেই তাদের পরম তৃপ্তি। খেতে খেতে মা শিরিনের দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, মা রে, তুই অন্য কোনো চাকরির ব্যবস্থা কর। রাত বিরেতে তোর এই কাজ আমার একদম ভালো লাগে না। চেষ্টা করছি তো মা, ভালো কিছু একটা হলে এটা ছেড়ে দেব। শিরিন মাকে আশ্বস্ত করার চেষ্টা করল। খুব ভয় লাগে তোকে নিয়ে। তোর বাবা চলে যাওয়ার পর তুই ছাড়া আমার আর কেউ নেই। আল্লাহ না করুক, তোর কিছু হয়ে গেলে তখন আমি কাকে নিয়ে বাঁচব? মায়ের চোখে জল টলমল করছে। শিরিন খাওয়া থামিয়ে মায়ের হাতটা ধরল। তারপর মায়ের মুখটা আলতো করে চেপে ধরে বলল, চুপ। এমন অলক্ষণে কথা একদম মুখে আনবে না। আমার কিচ্ছু হবে না। আমি তো একা নই মা, ওপরওয়ালা আছেন। আর তাছাড়া আমি তো সাবধানেই থাকি। খাওয়া শেষ করে শিরিন দ্রুত তৈরি হয়ে নিল। রাত তখন 8:45। তার ডিউটি শুরু হবে রাত 8টায়, চলবে সেই রাত 1:30 পর্যন্ত। গায়ে একটা সাধারণ কিন্তু মার্জিত সালোয়ার কামিজ জড়িয়ে নিল সে। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে মায়ের কাছে বিদায় নিতে এল। মা, আমি আসছি। দরজাটা ভালো করে লাগিয়ে দাও। আর চিন্তা করবে না, খেয়েদেই ঘুমিয়ে পড়ো। শিরিন বেরিয়ে পড়ল। রাস্তায় নেমে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাবার রেখে যাওয়া এই ফ্ল্যাটটাই তাদের একমাত্র সম্বল। মাথা গোজার ঠাঁই আছে বলেই রক্ষা, না হলে এই শহরে টিকে থাকা অসম্ভব ছিল। রাস্তায় তখনও বেশ ভিড়। শিরিন যে ক্যাফেতে কাজ করে, সেটি শহরের এক অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত। জায়গাটা ব্যস্ততম সড়কের পাশে। রাত যত গভীর হয়, এই এলাকার জৌলুস যেন ততই বাড়ে। দামি গাড়ি, মানুষের কোলাহল আর উজ্জ্বল সোডিয়াম লাইটের আলোয় এলাকাটা দিন রাতের পার্থক্য মুছে দেয়। শিরিন রিকশায় উঠে বসল। বাতাসের ঝাপটা তার মুখে এসে লাগছে। সে ইচ্ছা করেই এই ক্যাফেটা বেছে নিয়েছে। শহরের অন্য যে কোনো নির্জন এলাকার চেয়ে এখানকার পরিবেশ অনেক বেশি নিরাপদ। ডিউটির পুরো সময়টা রাস্তাঘাটে গাড়ি যাতায়াত করে। ক্যাফের সামনে সবসময় দারোয়ান থাকে, ভেতরে সিসি ক্যামেরা আছে। কাস্টমাররাও সব ভদ্রস্থ পরিবারের। তাই সাগরের বা মায়ের দুশ্চিন্তাটা সে বুঝতে পারলেও নিজে খুব একটা ভয় পায় না।
রাত তখন ঘড়ির কাঁটায় 11:30 পেরিয়ে গেছে। ক্যাফের ব্যস্ত কোলাহল এখন আর নেই। বাইরের রাস্তায় গাড়ির আনাগোনা কমতে শুরু করেছে, আর তার সাথে পাল্লা দিয়ে ক্যাফের ভেতরের ভিড়ও উধাও। এই সময়টায় শিরিনের হাতে তেমন কোনো কাজ থাকে না। অলস সময়। কাউন্টারের ওপাশে তুলে বসে সে কখনো আনমনে নখ খুঁটে, কখনো বা কাচের দেয়াল ভেদ করে বাইরের নিয়ন বাতির দিকে তাকিয়ে থাকে। অন্যান্য দিনের মতোই আজও ক্যাফে ফাঁকা। শিরিন মোবাইলটা হাতে নিয়ে সাগরের চ্যাটবক্স ওপেন করল। ছেলেটা হয়তো এতক্ষণে ঘুমের আয়োজন করছে, তবুও শিরিনের মেসেজের অপেক্ষায় জেগে থাকে। দু একটা মিষ্টি কথা, একটু খুনসুটি, এই তো তাদের সারাদিনের ক্লান্তি দূর করার টনিক। শিরিন হাসিমুখে টাইপ করছিল, আজ কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ঠিক তখনই ক্যাফের দরজা খুলে গেল। শিরিন চমকে ঘড়ির দিকে তাকাল। রাত 12:10। এত রাতে সাধারণত কাস্টমার আসে না। মোবাইলটা রেখে সে ভদ্রতার খাতিরে উঠে দাঁড়াল। আগন্তুকের দিকে তাকাতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। দরজা দিয়ে যে লোকটি প্রবেশ করল, তাকে সাধারণ মানুষ বলা চলে না। শিরিন তার ছোট জীবনে এত সুদর্শন পুরুষ কখনো দেখেনি। বেশ লম্বা, সুঠাম দেহের গড়ন। গায়ের রং এতটাই ফর্সা যে মনে হচ্ছে ত্বকের নিচ থেকে কোনো এক অদ্ভুত আভা বের হচ্ছে। ঘন কালো চুলগুলো কপালের ওপর অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে। পরনে তার কুচকুচে কালো জ্যাকেট, কালো প্যান্ট আর পায়ে চকচকে কালো জুতো। কিন্তু সব ছাপিয়ে শিরিনের দৃষ্টি আটকে গেল লোকটির চোখের দিকে। গাঢ় নীল রঙের একজোড়া চোখ, যেন গভীর কোনো মহাসাগর। লোকটি ক্যাফেতে প্রবেশ করা মাত্রই এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করেই পুরো ক্যাফের আবহাওয়া বদলে গেল। এসি চলছে ঠিকই, কিন্তু আচমকা এক হাড়হিম করা শীতল বাতাস শিরিনের শরীর ছুঁয়ে গেল। আর তার সঙ্গেই বাতাসের ভেসে এল তীব্র এক ফুলের সুবাস। কোনো একটা নির্দিষ্ট ফুল নয়, যেন হাজারো ফুলের গন্ধ একসাথে মিশে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। শিরিন অবাক হয়ে চারপাশে তাকালো, কোথাও কোনো ফুলদানি নেই, তবুও এই গন্ধ আসছে কোথা থেকে? লোকটি ধীর পায়ে হেঁটে গিয়ে ক্যাফের একদম কোণার দিকের একটা টেবিলে বসল। তার হাঁটার ভঙ্গিও বড় রাজকীয়। শিরিন নিজেকে সামলে নিয়ে মেনু কার্ডটা হাতে তুলে নিল। ভুকপুক বুকে এগিয়ে গেল টেবিলটার দিকে। কাছে গিয়ে শিরিন নিচু স্বরে বলল, কি লাগবে স্যার? লোকটি মেনু কার্ডের দিকে তাকালো না। সে সরাসরি তাকালো শিরিনের চোখের দিকে। সেই নীল চোখের দৃষ্টি এতটাই গভীর আর তীব্র যে শিরিন বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। লজ্জায় আর এক অজানা অস্বস্তিতে সে দ্রুত চোখ নামিয়ে নিল। লোকটি বেশ গম্ভীর ও ভরাট গলায় উত্তর দিল, 2 কাপ হট কফি। ব্ল্যাক, নো সুগার। শিরিন মনে মনে অবাক হল। মানুষ তো মাত্র একজন, সাথে আর কেউ নেই। তবে 2 কাপ কফি কেন? কেউ কি আসবে? নাকি ভুল শুনল সে? কিন্তু কাস্টমারের মুখের ওপর প্রশ্ন করার নিয়ম নেই। সে শুধু মাথা নেড়ে বলল, জি স্যার, এক্ষুনি আনছি।
শিরিন কাউন্টারে ফিরে এসে কফি মেকারে মগ্ন হল। তার হাত কাঁপছে সামান্য। কফি তৈরির ফাঁকে আর চোখে সে কোণার দিকে তাকাল। লোকটি স্থির হয়ে বসে আছে, তার দৃষ্টি নিবদ্ধ শিরিনের দিকেই। শিরিনের ফর্সা গাল লজ্জায় কিছুটা রাঙা হয়ে উঠল। শিরিন দেখতে বেশ সুন্দরী। হালকা পাতলা ছিপছিপে গড়ন, দুধে আলতা গায়ের রং না হলেও তার চেহারায় এক স্নিগ্ধ লাবণ্য আছে। ঘন কালো চুলগুলো বাঁধা, আর গোলাপি ঠোঁটে সবসময় লেগে থাকা এক ছিলতে হাসি তাকে মায়াবী করে তোলে। হয়তো এই সৌন্দর্যের কারণেই লোকটির দৃষ্টি তার ওপর। মিনিট 5 পর শিরিন ট্রেতে করে ধপধপে সাদা দুটি কাপে ধোয়া ওঠা কফি নিয়ে টেবিলের সামনে দাঁড়াল। স্যার, আপনার কফি। কাপ দুটো টেবিলে নামিয়ে রেখে শিরিন সরে গিয়ে কাউন্টারে দাঁড়াল। সে দেখল, লোকটি একটি কাপ হাতে তুলে নিয়ে চুমুক দিল, কিন্তু দ্বিতীয় কাপটি যেমন ছিল তেমনই পড়ে রইল। কেউ এর না। কফি শেষ করতে খুব বেশি সময় নিল না সে। বিল মিটিয়ে দেওয়ার জন্য কাউন্টারে এল না, টেবিলে টাকা রেখে উঠে দাঁড়াল। যাওয়ার সময় শিরিনের দিকে একবারও তাকালো না, যেন সে আসেনি। বাতাসের সেই ফুলের গন্ধটা তীব্র হয়ে আবার মিলিয়ে যেতে শুরু করল। সে বেরিয়ে যাওয়ার পর ক্যাফের সেই হাড়হিম করা ঠান্ডা ভাবটা কেটে গেল। শিরিন দ্রুত পায়ে টেবিল পরিষ্কার করতে গেল। খালি কাপ আর টাকার নোটগুলো নিতে গিয়ে সে থমকে গেল। টাকার নিচে ভাঁজ করা একটা সাদা রঙের কাগজ। শিরিন কৌতূহলী হয়ে কাগজটা হাতে তুলে নিল। একটা চিরকুট। সে এদিক ওদিক তাকালো, কেউ নেই। শিরিন চিরকুটটা খুলল। গোটা গোটা অক্ষরে সেখানে চমৎকার এক হাতের লেখায় 8 লাইনের একটি কবিতা লেখা। শব্দগুলো যেন শিরিনের জন্যই সাজানো। রাতের আধারে জোনাকি হয়ে জ্বলো তুমি অবিরাম। তোমার ওই চোখে হারিয়ে ফেলেছি আমার সকল নাম। অচেনা শহরের কোলাহল শেষে নিস্তব্ধতা যখন নামে, তোমার হাসিটি সযত্নে রাখি আমার বুকের খামে। ক্লান্ত দুপায়ে জীবন সাজাও মায়াবী রূপের ছায়ায়। জোছনা মাখা ওই মুখখানি যেন আঁকা কোনো এক ছবি। তোমায় ভেবেই শব্দ সাজায় নিশি জাগা এক কবি। কবিতাটি পড়ে শিরিনের শরীর জুড়ে কেমন যেন এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এই রোমান্টিকতা, এই মুগ্ধতা, সবই কি তাকে নিয়ে? শিরিন নিজের অজান্তেই আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাল। নিচে খুব ছোট করে একটা নাম লেখা, নীল। তার মানে লোকটির নাম নীল? সাগরের ভালোবাসার কথা মনে থাকলেও এই রহস্যময় নীল আর তার রেখে যাওয়া কবিতা শিরিনের মনে এক অদ্ভুত দোলা দিয়ে গেল। সে চিরকুটটা ব্যাগে যত্ন করে রেখে দিল, কিন্তু ওই নীল চোখের দৃষ্টি কিছুতেই মন থেকে সরাতে পারল না। বাসায় ফিরে আসার পর থেকেই শিরিনের মনের ভেতর এক অদ্ভুত তোলপাড় চলছে। কিছুতেই সে সেই নীল চোখের চাউনি ভুলতে পারছে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু চোখের পাতা এক করলেই ভেসে উঠছে সেই গভীর সমুদ্রের মতো নীল দুটি চোখ। শরীর জুড়ে কেমন এক অজানা শিহরণ বয়ে যাচ্ছে বারবার। এটা কি ভয়, নাকি মুগ্ধতা? শিরিন নিজের মনকে প্রশ্ন করেও কোনো উত্তর পাচ্ছে না। সাগরের কথা মনে করার চেষ্টা করল, কিন্তু অদ্ভুতভাবে সাগরের মুখটা আজ ঝাপসা লাগছে। তার বদলে মনের ক্যানভাস জুড়ে শুধুই সেই রহস্যময় আগন্তুক, নীল। সারা রাত নির্ঘুম কেটে গেল। ভোরের দিকে, যখন জানালার ফাঁক দিয়ে ধূসর আলো উঁকি দিচ্ছে, তখন ক্লান্তিতে তার চোখ লেগে এল। ঘুম যখন ভাঙল, তখন ঘড়িতে দুপুর 12টা। ধর্মর করে উঠে বসল শিরিন। কিন্তু ঘুম ভাঙার সাথে সাথে এসে চমকে গেল। তার শোবার ঘরটা এক তীব্র মায়াবী ফুলের গন্ধে ভরে আছে।
কাল রাতে ক্যাফেতে যে গন্ধটা পেয়েছিল ঠিক সেই একই গন্ধ। রজনীগন্ধা, হাসনা হেনা আর নাম না জানা হাজারো বুনো ফুলের এক মাদকতা মেশানো ঘ্রাণ। শিরিন বিছানা ছেড়ে উঠে সারা ঘর খুঁজল, কোথাও কোনো ফুল নেই, জানালাও বন্ধ। তবে এই গন্ধ আসছে কোথা থেকে? সে নিজের কাপড়ে নাক ডুবিয়ে দেখল, মনে হচ্ছে গন্ধটা তার শরীরের সাথে মিশে গেছে। এক অব্যাখ্যাতিত ভালো লাগা আর ভয়ের মিশ্র অনুভূতি তাকে গ্রাস করল। গোসলের সময় ঝর্ণার পানির নিচে দাঁড়িয়ে সে ভাবল, বিষয়টা কি সাগরকে জানাবে? বের হয়ে ফোনটা হাতে নিয়ে রেখে দিল। কি বলবে সে? এক অচেনা কাস্টমারকে দেখে আমার ভালো লেগেছে আর আমি তার গায়ের গন্ধ পাচ্ছি। সাগর হয়তো পাগল ভাববে, অথবা অহেতুক সন্দেহ করবে। মেয়েদের মনের কিছু কোণ থাকে যা একান্তই গোপন। শিরিন ঠিক করল এই অধ্যায়টা আপাতত গোপনই থাক। রাত গভীর হল। শিরিন ক্যাফেতে তার নিয়মিত ডিউটিতে ব্যস্ত। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা বেজে 10 মিনিট, দরজা আবার খুলে গেল। শিরিনের বুকের ভেতরটা ধক করে উঠল। সে না তাকিয়েই বুঝতে পারল কে এসেছে। কারণ দরজা খোলার সাথে সাথেই সেই পরিচিত হিমশীতল বাতাস আর পাগল করা ফুলের সুবাস পুরো ক্যাফেতে ছড়িয়ে পড়ল। শিরিন আর চোখে তাকাল। হ্যাঁ, সেই নীল। আজও পরনে কালো পোশাক, তবে আজ জ্যাকেটের বদলে একটা কালো শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো। ফর্সা হাতে নীল রঙের রগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সে ধীর পায়ে হেঁটে গতকালের সেই কোণার টেবিলটাতে বসল। শিরিন নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেল। চেষ্টা করল স্বাভাবিক থাকার, কিন্তু গলার স্বর কেঁপে উঠল। কি লাগবে স্যার? নীল আজও শিরিনের চোখের দিকে তাকাল। সেই দৃষ্টিতে এমন এক সম্মোহনী শক্তি আছে যে শিরিন চাইলেও চোখ সরাতে পারছিল না। মনে হচ্ছে ওই নীলমণির ভেতর শিরিন তলিয়ে যাচ্ছে। নীল শান্ত গলায় বলল, একটা কোল্ড কফি উইথ এক্সট্রা আইস। শিরিন মাথা নেড়ে কাউন্টারে ফিরে এল। হাত কাঁপছে তার। কফি বানাতে গিয়ে বরফের টুকরোগুলো গ্লাসে ফেলার সময় সে ভাবল, এই লোকটা কি মানুষ, নাকি অন্য কিছু? এত ঠান্ডা আবহাওয়ার সৃষ্টি হয় কেন সে এলে? একটু পর শিরিন কোল্ড কফিটা টেবিলে নামিয়ে দিয়ে দ্রুত সরে গেল। সে আজ আর দাঁড়াল না। দূর থেকে দেখল, নীল খুব আয়েশ করে কফিতে চুমুক দিচ্ছে। তার প্রতিটি ভঙ্গি অসম্ভব আভিজাত্যপূর্ণ। খাওয়া শেষ করে নীল টেবিলের ওপর টাকা রাখল। আর যথারীতি টাকার নিচে একটা ভাঁজ করা কাগজ। সে চলে যাওয়ার পর শিরিন ছুটে গেল টেবিলে। টেবিলটা তখনও বরফের মতো ঠান্ডা হয়ে আছে। সে দ্রুত হাতে চিরকুটটা তুলে নিল। আজও একটা কবিতা, তবে আজ সেটা শিরিনের চুল নিয়ে লেখা। শিরিনের ঘন কালো চুলগুলো প্রায়ই অবিন্যস্ত থাকে, হয়তো সেটা নীলের নজর এড়ায়নি। শিরিন কাগজটা খুলল। সুন্দর হাতের লেখায় লেখা 4টি লাইন। মেঘের বরণ তোমার চুলে আধার রাতের খেলা, পথ হারিয়ে ওই বেনিতেই ভাষায় আমার ভেলা। বাতাস যখন আলতো ছোঁয়ায় ওড়ায় তোমার চুল, মুগ্ধ আমি মাতাল হয়ে ভুলি পথের কুল। কবিতাটা পড়ে শিরিনের গাল লজ্জায় লাল হয়ে উঠল। অজান্তেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে নিজের চুলের এক গুচ্ছ হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগল। এত সুন্দর করে কেউ কখনো তাকে নিয়ে লেখেনি। সাগরের ভালোবাসাটা খুব সাধারণ, সাদামাটা। কিন্তু নীলের এই নিবেদন যেন রূপকথার মতো,
যা শিরিনকে এক নিষিদ্ধ আনন্দের স্বাদ দিচ্ছে। ডিউটি শেষে শিরিন যখন বাসায় ফেরার জন্য বের হলো, তখন রাত প্রায় 2টো। আজ রাস্তায় রিকশা বা গাড়ি একদমই নেই। অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো শহরকে। ল্যাম্পপোস্টের আলোগুলো কেমন যেন ম্লান, কুয়াশায় ঢাকা। শিরিন সিদ্ধান্ত নিল হেঁটেই যাবে, বাসা খুব বেশি দূরে নয়। কিন্তু হাঁটতে শুরু করতেই তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে একটু দ্রুত পা চালালো। চারপাশ শুনশান, শুধু তার নিজের পায়ের জুতোর আওয়াজ টুকটুক করে বাজছে। হঠাৎ শিরিন খেয়াল করল, রাস্তার পাশের দেয়ালে তার নিজের ছায়ার পাশে আর একটি দীর্ঘকায় ছায়া পড়ছে। শিরিন ভয়ে জমে গেল। সে নিশ্চিত তার আশেপাশে কোনো মানুষ নেই, সে একদম একা। তবে এই ছায়াকার? সাহস সঞ্চয় করে সে ঝট করে পিছনে তাকাল। কেউ নেই, শুধু শূন্য রাস্তা আর সোডিয়ামের হলুদ আলো। কিন্তু সামনে তাকাতেই আবার দেখল, সেই ছায়াটা তার ঠিক পাশেই হাঁটছে। যেন কোনো অদৃশ্য সত্তা তাকে সঙ্গ দিচ্ছে। ভয় শিরিনের হাত পা ঠান্ডা হয়ে এল। গলা শুকিয়ে কাঠ। এটা কি নীল? নাকি মনের ভুল? কিন্তু ছায়াটা এতটাই স্পষ্ট যে ভুল হওয়ার সুযোগ নেই। শিরিনের মনে হলো এই ছায়া তাকে পাহারা দিচ্ছে, নাকি ভয় দেখাচ্ছে। সে আর ভাবতে পারল না। এক প্রকার দৌড়েই সে বাসার গেটে পৌঁছাল। হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজা বন্ধ করে তবেই স্বস্তি পেল। বুকে হাত দিয়ে অনুভব করল হৃৎপিণ্ডটা গলা টাছে লাফাচ্ছে। আজকের মতো ভয় সে জীবনে পায়নি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভয়ের সাথে সাথে এক তীব্র কৌতূহল কাজ করছে। নীল কি তাকে পছন্দ করে? এই অলৌকিক ঘটনাগুলো কি নীলেরই সৃষ্টি? পরের কয়েকটা দিন শিরিনের জীবনে এক অদ্ভুত রুটিন হয়ে দাঁড়াল। প্রতিদিন ঠিক 12টা 10-এ নীল আসে। সেই একই সুবাস, একই শীতলতা। সে কফি খায়, বিল দেয় এবং যাওয়ার সময় শিরিনের জন্য একটি করে চিরকুট রেখে যায়। শিরিন এখন আর ভয় পায় না, বরং সে অধীর আগ্রহে অপেক্ষা করে। নীলের প্রতি তার এক দুর্নিবার আকর্ষণ তৈরি হয়েছে। সাগরের সাথে কথা বলার সময় সে অমনোযোগী থাকে, তার ভাবনায় শুধুই নীল। নীল মানুষ না ছায়া, নাকি জিন পরি, তা নিয়ে শিরিন ভাবে না। সে শুধু ওই নীল চোখের মাদকতা আর কবিতার ছন্দে নিজেকে হারিয়ে ফেলে। আজকের রাতটা একটু অন্যরকম। বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। নীল যখন ক্যাফেতে ঢুকল, তখন তার ভেজা চুলে বিন্দু বিন্দু পানি জমে আছে। আজকে চাহনিটা আগের চেয়ে অনেক বেশি গভীর এবং তীব্র। কফি অর্ডার করার সময় সে শিরিনের ঠোঁটের দিকে তাকিয়েছিল বেশ কয়েক সেকেন্ড। শিরিন সেই দৃষ্টির তাপে পুড়ে যাচ্ছিল যেন। নীল চলে যাওয়ার পর শিরিন যখন টেবিল পরিষ্কার করতে গেল, তখন দেখল আজকের চিরকুটটা হালকা গোলাপি রঙের। সে হাত দিয়ে কাগজটা ধরতেই এক ধরনের উষ্ণতা অনুভব করল। আশেপাশে কেউ নেই দেখে সে আলতো করে ভাঁজ খুলল। আজকের কবিতাটা 8 লাইনের, আর সেটা লেখা হয়েছে শিরিনের ঠোঁট নিয়ে। শব্দগুলো পড়ার আগেই শিরিনের হৃৎস্পন্দন বেড়ে গেল। কবিতাটিতে লেখা, রক্তগোলাপ লজ্জা পাবে তোমার ঠোঁটের লালে, তৃষ্ণার্ত এক পথিক আমি মরছি আড়ালে। কম্পিত ওই অধর যেন জ্বলন্ত এক শিখা, পড়তে আমি রাজি আছি, হোক না মরণ লিখা। শিশির ভেজা পাপড়িওটা, নাকি বিষের পেয়ালা, চুমুক দিয়ে মেটাতে চাই জন্মের এই জ্বালা।
ছুলে যদি পাপ হয় তবে পাপী আমি হব। তোমার ওষ্ঠের উষ্ণতাকে নিজের করে নিব। পড়তে পড়তে শিরিনের শরীর অবশ হয়ে এল। শব্দগুলোর গাঁথুনি এতই তীব্র আর কামনার রঙে রাঙানো যে শিরিন অনুভব করল তার কান গরম হয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটা ধড়ফড় করছে, পেটের ভেতর কেমন এক অদ্ভুত মোচড়। কবিতার প্রতিটি শব্দ যেন নীলের অদৃশ্য স্পর্শ হয়ে তার ঠোঁট ছুঁয়ে যাচ্ছে। শব্দগুলো তার মস্তিষ্কে হাতুড়ির মতো ঘাদিল। এক অচেনা, নিষিদ্ধ কামনায় শিরিনের সারা শরীর কেঁপে উঠল। সে নিজের অজান্তেই তার নিচের ঠোঁটটা দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরল। ব্যথা লাগল, কিন্তু সেই ব্যথায় এক অদ্ভুত সুখ মিশে আছে। মনে হচ্ছে নীল সামনে দাঁড়িয়ে তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে, আর শিরিন মন্ত্রমুগ্ধের মতো নিজেকে সমর্পণ করতে চাইছে সেই নীল সাগরে। চিরকুটটা বুকের সাথে চেপে ধরে শিরিন চোখ বন্ধ করল। বৃষ্টির শব্দ ছাপিয়ে সে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে, যা এখন ঘন আর উত্তপ্ত। এই আকর্ষণ যে আর শুধু কবিতার মধ্যে সীমাবদ্ধ নেই, তা শিরিন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সোনালি রঙের আলোয় ঝলমল করছে ক্যাফের প্রতিটি কোণা, কিন্তু শিরিনের মনের গহীনে চলছে এক অদ্ভুত টানাপোড়েন। সে বসে আছে কাউন্টারে টুলে, দৃষ্টি তার বারবার চলে যাচ্ছে দরজার দিকে। অপেক্ষা। এই অপেক্ষার যেন কোনো শেষ নেই। রাত গভীর হচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিরিনের অস্থিরতা। কখন নীল আসবে? এই প্রশ্নটা এখন আর কৌতূহল নয়, এক প্রকার নেশায় পরিণত হয়েছে। শিরিন মনে মনে ভাবছে, আমি কি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে যাচ্ছি? একটা অচেনা, অজানা মানুষ, যার সাথে আমার কোনোদিন একটা পূর্ণাঙ্গ বাক্য বিনিময় হয়নি, তার জন্য আমার এই ব্যাকুলতা কেন? তার বিবেক তাকে বারবার ধিক্কার দিচ্ছে। সাগর তাকে ভালোবাসে, তার জন্য জীবন গড়তে চাইছে। সাগরের সহজ সরল ভালোবাসা কি তবে নীলের এই রহস্যময় চুম্বকের কাছে হেরে যাচ্ছে? শিরিন কোনো উত্তর পায় না, শুধু জানে তার শরীরের প্রতিটি কোষ এখন নীলের উপস্থিতির জন্য হাহাকার করছে। ক্যাফের ম্যানেজার রাশেদ ভাই হঠাৎ শিরিনের ভাবনার সুতো ছিঁড়ে দিলেন। তিনি কাউন্টারের ওপাশ থেকে বললেন, একটা ব্যাপার খেয়াল করেছ শিরিন? শিরিন চমকে উঠে বলল, কি ব্যাপার ভাইয়া? রাশেদ কপালে ভাঁজ ফেলে চিন্তিত মুখে বলল, ওই লোকটা, মানে ওই নীল চোখের ভদ্রলোক, সে কিন্তু প্রতিদিন রাতে ঠিক একই সময়ে আসে। ঘড়ির কাঁটা মিলিয়ে দেখবে, একদিনও 1 মিনিট এদিক ওদিক হয় না। ব্যাপারটা একটু অদ্ভুত না? শিরিন কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ ভাইয়া, এটা আমিও ভেবেছি। এত নিখুঁত সময় জ্ঞান সাধারণ মানুষের হয় না। রাশেদ আরও একটু ঝুঁকে ফিসফিস করে বলল, শুধু তাই নয় শিরিন, তুমি হয়তো খেয়াল করেছ, সে আসা মাত্রই পুরো ক্যাফে কেমন জানি শীতল হয়ে পড়ে। আর ওই পাগল করা ফুলের সুবাস কোত্থেকে আসে বলো তো? আমার তো সন্দেহ হয়, সে কি আসলে মানুষ নাকি? শিরিনও একই সন্দেহ পোষণ করে, কিন্তু মুখে বলল, আমারও তাকে কেমন যেন লাগে ভাইয়া। তবে শিরিনের কথা শেষ হওয়ার আগেই দরজা খুলে গেল। শিরিন দ্রুত রাশেদের দিকে একবার তাকালো, তারপর ঘড়ির দিকে। ডিজিটাল ঘড়িতে লাল অক্ষরে জ্বলজ্বল করছে, দুপুর 12টা বেজে 10 মিনিট। রাশেদ আর শিরিন দুজনেই একে অপরের দিকে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করল। দরজা খুলে নীল ভেতরে প্রবেশ করল। আজও তার উপস্থিতি এক অলৌকিক আবেশ তৈরি করল।
বাইরের সব কোলাহল যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। ক্যাফের উষ্ণ বাতাস নিমিষেই হিমশীতল হয়ে উঠল, আর সেই তীব্র ফুলের সুবাস, যা শিরিনের স্নায়ুতে আগুন ধরিয়ে দেয়, ছড়িয়ে পড়ল চারদিকে। নীল ধীর পায়ে তার নির্দিষ্ট কোণার টেবিলে গিয়ে বসল। শিরিন কফির কাপ হাতে নিয়ে এগিয়ে গেল। আজ তার হাত একটু বেশিই কাঁপছে। নীলের নীল চোখের দৃষ্টি আজ যেন আগুনের গোলার মতো জ্বলছে। কফিটা টেবিলে নামিয়ে শিরিন দ্রুত সরে এল। নীল নীরবে কফি পান করল। তার প্রতিটি চুমুক, প্রতিটি নড়াচড়া শিরিন দূর থেকে মন্ত্রমুগ্ধের মতো দেখল। যাওয়ার সময় নীল আজও বিলের নিচে একটি চিরকুট রেখে গেল। নীল বেরিয়ে যাওয়ার পর শিরিন ছুটে গেল টেবিলে। টেবিলটা বরফের মতো ঠান্ডা। সে কাঁপা কাঁপা হাতে চিরকুটটা তুলে নিল। আজকের কাগজটা রক্তের মতো লাল। ভাঁজ খুলতেই শিরিনের চোখে পড়ল ৮ লাইনের একটি কবিতা। কবিতাটি শিরিনের পুরো শরীরকে কেন্দ্র করে লেখা, প্রতিটি শব্দে যেন ঝরে পড়ছে আদিম কামনা আর তীব্র আসক্তি। তোমার ওই শরীরের বাঁকে বাঁকে লুকিয়ে আছে মরণ ফাঁদ। রেশমি ত্বকের গহীনে জাগে তৃষ্ণার্ত এক চাঁদ। বুকের জমিনে ঢেউ খেলে যায় নিষিদ্ধ সব সুর। স্পর্শের অপেক্ষায় পড়ছে দেখো আমার সমুদ্র। নাভিমূলেতে জন্ম নিকার ধ্বংসের সব খেলা। উন্মাতাল এই রাতে ভাসাবো কামনার ভেলা। তোমার প্রতিটি লোমকূপে আমি খুঁজব অমৃত স্বাদ। পোড়াবো তোমায়, পূর্ব আমি, ভাঙব সব বাঁধ। কবিতাটি পড়ে শিরিনের মাথা ঘুরে গেল। তার কান গরম হয়ে লাল হয়ে উঠল। বুকের ভেতর ধরফরানি এতটাই বেড়ে গেল যে মনে হলো হৃৎপিণ্ডটা পাঁজরের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। শব্দগুলো তার শিরা উপশিরায় এক উন্মাদনা ছড়িয়ে দিল। এক তীব্র, নিষিদ্ধ উত্তেজনা তাকে গ্রাস করল। সে নিজের অজান্তেই দাঁত দিয়ে নিজের নিচের ঠোঁটটা সজোরে কামড়ে ধরল। তার শরীরের ভেতরে সুপ্ত থাকা এক আদিম নারী সত্তা যেন জেগে উঠছে। বাসায় ফেরার পর শিরিনের অস্থিরতা আরো বেড়ে গেল। বিছানায় শুয়ে সে ছটফট করতে লাগল। নীলের কবিতার প্রতিটি লাইন তার কানে বাজতে লাগল। তার শরীর যেন চাইছে সেই কবিতার বাস্তব রূপায়ণ। কিন্তু নীল তো ধরাছোঁয়ার বাইরে। এই অতৃপ্তি তাকে করে করে খাচ্ছিল। ঠিক তখনই ফোনের স্ক্রিনে সাগরের নাম ভেসে উঠল। সাগর মেসেজ করেছে, তুমি আর আমায় আগের মতো সময় দিচ্ছ না কেন শিরিন? আমি কি কোনো ভুল করেছি? শিরিন বিরক্ত হলো, আবার পরক্ষণেই ভাবল, সাগরই তো তার আসল ভালোবাসা। সে টাইপ করল, কই, সময় তো দিচ্ছি। কাল দেখা করবে? সাগর অবাক হয়ে উত্তর দিল, কাল? অবশ্যই। কিন্তু হঠাৎ? শিরিন লিখল, জরুরি দরকার আছে। নদীর পাড়ে এসো বিকেলে। শিরিন ভাবল, তার এই অবদমিত ইচ্ছা, এই জ্বালা হয়তো সাগরের স্পর্শেই মিটবে। নীল যা শুধু কথায় বলে, সাগর হয়তো তা বাস্তবে দিতে পারবে। পরদিন বিকেল। নদীর পাড়ে বাতাসের সনসন শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। জায়গাটা আজ বেশ নির্জন। সাগর আর শিরিন পাশাপাশি বসে আছে ঘাসের ওপর। নদীর পানিতে বিকেলের রোদ ঝিকঝিক করছে। আসার পর থেকে শিরিন একদম চুপ। সাগরের সাথে কোনো কথা বলছে না, শুধু আনমনে নদীর দিকে তাকিয়ে আছে। তার মনের ভেতর এখনো নীলের কবিতার পংক্তিগুলো ঘুরপাক খাচ্ছে।
সাগর শিরিনের হাতের ওপর আলতো করে হাত রেখে বলল, আজ এমন চুপচাপ কেন শিরিন? শরীর খারাপ? শিরিন হাতটা সরিয়ে নিল না, তবে কোনো উত্তরও দিল না। কিছুক্ষণ পর সে বলল, এমনি, ভালো লাগছে না। তারপর চারদিকে তাকিয়ে দেখল আশেপাশে কেউ নেই। এক অদ্ভুত খেয়াল তার মাথায় চাপল। সে সাগরের দিকে ফিরে বলল, সাগর, আজ তো কেউ নেই। সাগর বুঝতে না পেরে বলল, তাতে কি? শিরিন সাগরের খুব কাছে সরে এল। তার নিঃশ্বাসের শব্দ সাগরের কানে পৌঁছাচ্ছে। সে ফিসফিস করে বলল, আসো না, একটা কিস হয়ে যাক। সাগর চমকে গেল। শিরিন সাধারণত এমন খোলামেলা প্রস্তাব দেয় না। সে একটু লাজুক এসে বলল, এখানে কেউ দেখে ফেললে? কেউ নেই এখানে। শিরিনের গলায় অধৈর্য ভাব। সাগর আর দ্বিমত করল না। একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সাগরের চোখে ভালোবাসা আর মুগ্ধতা, কিন্তু শিরিনের চোখে তখন এক ধরনের হিংস্র ক্ষুধা। সাগর আস্তে আস্তে তার ঠোঁট এগিয়ে নিয়ে এল। কিন্তু শিরিন অপেক্ষা করল না। সে আচমকা সাগরের ঘাড়ে হাত রেখে তাকে নিজের দিকে টেনে নিল এবং সাগরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এটা কোনো সাধারণ বা রোমান্টিক চুমু ছিল না। শিরিন পাগলের মতো সাগরকে চুমু খেতে লাগল। সে সাগরকে আদর করার বা নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগই দিচ্ছিল না। তার কামড় আর চুম্বনে ভালোবাসা চেয়ে শরীরী চাহিদাটাই ছিল প্রবল। সাগর কিছুটা ভড়কে গেল, তবুও সে সাড়া দেওয়ার চেষ্টা করল। কিন্তু শিরিন শান্তি পাচ্ছিল না। সাগরের স্পর্শ, তার ঠোঁটের স্বাদ, সবকিছুই তার কাছে কেমন পানসে, স্বাধীন মনে হচ্ছিল। তার কল্পনায় তখন অন্য কেউ, অন্য কোনো স্পর্শ, অন্য কোনো শীতলতা। হঠাৎ শিরিন এক ধাক্কা দিয়ে সাগরকে সরিয়ে দিল। সাগর তাল সামলাতে না পেরে ঘাসের ওপর পড়ে গেল। শিরিন উঠে দাঁড়িয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে রাগান্বিত স্বরে বলল, কিচ্ছু পারো না তুমি? কোনো একটা কাজের না তুমি? সাগর হতভম্ব হয়ে উঠে বসল। সে কিছুই বুঝতে পারছে না। আরে কি হলো শিরিন? আমি কি করলাম? এই বলে সে উঠে দাঁড়িয়ে শিরিনের হাত ধরল। ছাড়ো আমাকে। শিরিন ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিল। তারপর সাগরের দিকে এমন এক ঘৃণার দৃষ্টিতে তাকালো যে সাগর আর কিছু বলার সাহস পেল না। শিরিন হনহন করে সেখান থেকে চলে গেল। সাগর বোকার মতো দাঁড়িয়ে রইল। তার পরিচিত শিরিন আর অচেনা হয়ে গেছে। রাতে শিরিন আবার ডিউটিতে গেল। মনটা বিষিয়ে আছে। সাগরের সাথে অমন ব্যবহার করাটা ঠিক হয়নি, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তার শরীর আর মন শুধুই নীলের জন্য তৃষ্ণার্ত। যথারীতি 12টা বেজে 10 মিনিটে নীল এল। সেই একই সুবাস, একই ঠান্ডা বাতাস। শিরিন কফি দিয়ে এল। আজ নীল অন্যদিনের চেয়ে একটু বেশি সময় বসে রইল। তার নীল চোখ দুটো যেন শিরিনকে গ্রাস করে নিতে চাইছে। যাওয়ার সময় সে বিলের সাথে একটি চিরকুট রেখে গেল। শিরিন ছুটে গিয়ে চিরকুটটা হাতে নিল। আজকের চিরকুটে কোনো কবিতা নেই।
সেখানে গোটা গোটা অক্ষরে মাত্র 2টি বাক্য লেখা, আমি তোমার সাথে দেখা করতে চাই। আজ রাতে নদীর পাড়ে পুরনো বটগাছটার নিচে অপেক্ষা করছি। লেখাটা পড়ে শিরিনের হাত পা ঠান্ডা হয়ে গেল। এত রাতে নদীর পাড়ে? জায়গাটা নির্জন, আর পুরনো বটগাছটার ওখানে তো দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়। কিন্তু নীলের আহ্বান সে উপেক্ষা করবে কি করে? তার মনের এক অংশ বলছে, না শিরিন, যেও না, বিপদ হতে পারে। কিন্তু শরীরের প্রতিটা শিরা বলছে, যাও, তোমার মুক্তি ওখানেই। শিরিন ধপ করে টুলের ওপর বসে পড়ল। ঘড়িতে তখন রাত 1টা। ডিউটি শেষ হতে আর মাত্র আধা ঘন্টা বাকি। তার মস্তিষ্কে এখন শুধুই দুটো ছবি ভাসছে, নীলের সেই সম্মোহনী নীল চোখ আর নদীর পাড়ের অন্ধকার নির্জনতা। এই নিষিদ্ধ হাতছানি কি তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, নাকি পরম কোনো প্রাপ্তির দিকে? সে জানে না, শুধু জানে আজ রাতে তাকে সেখানে যেতেই হবে। এই অদম্য কৌতূহল আর শারীরিক তৃষার কাছে তার সব যুক্তি আজ হার মেনেছে। ক্যাফের দেয়াল ঘড়িতে রাত 1:30টার ঘন্টা বাজল। শিরিন তার ডিউটির পোশাক পাল্টে সাধারণ সালোয়ার কামিজ পরে নিল। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে সে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে একবার তাকাল। চোখের নিচে হালকা কালির ছোপ, কিন্তু তাতে অদ্ভুত এক দীপ্তি। সব দ্বিধা, সব ভয়কে একপাশে সরিয়ে সে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে। সে যাবে ওই নদীর পাড়ে, পুরনো বটগাছটার নিচে। নীলের ডাক সে উপেক্ষা করতে পারছে না, পারবেও না। যেন কোনো অদৃশ্য সুতো তাকে টানছে এক অমোঘ পরিণতির দিকে। রাস্তায় নেমে শিরিন দেখল শহরটা এখন ঘুমে আচ্ছন্ন। একটা কুকুর ছাড়া রাস্তায় কোনো জনমানবের চিহ্ন নেই। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় রাস্তাটা কেমন যেন ভুতুড়ে লাগছে। শিরিন হাঁটতে শুরু করল। নদীর পাড়ের দিকে যতই এগোচ্ছে, ততই তার বুকের ধড়ফড়ানি বাড়ছে। শরীরটা ঘামে ভিজে যাচ্ছে, কিন্তু এই শীতের রাতেও সে অনুভব করছে এক অদ্ভুত উত্তাপ। তার পা জোড়া যেন তার নিজের নিয়ন্ত্রণে নেই, কোনো এক জাদুকরী শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। নদীর পাড়ে পৌঁছে শিরিন থমকে দাঁড়াল। পুরনো বটগাছটার বিশাল ডালপালা অন্ধকারে কোনো দানবের হাতের মতো ছড়িয়ে আছে। বাতাস বইছে শো শো করে, আর নদীর ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ। শিরিন চারপাশে তাকাল। কেউ নেই। জনমানবহীন এই প্রান্তরে সে একা। মনের কোণে এক আশঙ্কার মেঘ জমল। ভুল করলাম না তো? যদি কোনো বিপদ হয়? শিরিন ভাবল। তার মনে পড়ল মায়ের কথা, সাগরের কথা। সে কি ফিরে যাবে? কিন্তু ফেরার পথ হয়তো তখনই বন্ধ হয়ে গেছে। হঠাৎ শিরিন অনুভব করল, তার ঠিক পেছনেই কেউ একজন এসে দাঁড়িয়েছে। সে শব্দ পায়নি, কিন্তু অস্তিত্ব টের পাচ্ছে। তার ঘাড়ের ওপর কারোর উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে। শিরিনের গায়ের লোম ভয়ে দাঁড়িয়ে গেল। সে নড়তে পারল না, যেন কেউ তাকে মন্ত্র বলে স্থির করে দিয়েছে। তখনই একটি হিমশীতল হাত তার কাঁধের ওপর আলতো করে স্পর্শ করল। সেই স্পর্শে শিরিন চমকে উঠল, যেন বিদ্যুতের সক্কেল। কাঁধের ওপর সেই ঠান্ডা হাতের স্পর্শ রেখেই শিরিন চোখ বন্ধ করে ফেলল। শরীরটা থরথর করে কাঁপছে। সাহস সঞ্চয় করে সে আস্তে আস্তে পেছনে ঘুরল। এবং তারপর চোখ খুলতেই তার পায়ের নিচের মাটি সরে গেল। শিরিন দেখল, সে আর নদীর পাড়ে নেই। বটগাছ, নদী, সব উধাও হয়ে গেছে। যতদূর চোখ যায়, শুধুই ধুধু মরুভূমি।
কোনো গাছপালা নেই, কোনো শব্দ নেই, শুধু এক অন্তহীন নীরবতা। মাথার ওপর খোলা আকাশ, সেখানে কোটি কোটি তারার মেলা। এমন তারাভরা আকাশ সে জীবনে দেখেনি। চাঁদের স্নিগ্ধ নীলচে আলোয় মরুভূমির বালিগুলো হীরার মতো জ্বলছে। শিরিন বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। আমি কোথায়? এটা কি স্বপ্ন, নাকি আমি মরে গেছি? তার মনের ভেতর প্রশ্নগুলো তোলপাড় করতে লাগল। ঠিক তখনই তার সামনে ভেসে উঠল সেই অবয়ব, নীল। মরুভূমির এই অপার্থিব আলোয় নীলকে লাগছে কোনো রূপকথার রাজপুত্রের মতো। তার চোখ দুটোতে নীলাভ আগুন জ্বলছে, যা এই রাতের অন্ধকারের চেয়ে উজ্জ্বল। তার পরনে রাজকীয় এক আলখেল্লা, যা বাতাসে উড়ছে। নীল এক হাত বাড়িয়ে দিল শিরিনের দিকে। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, ভরাট অথচ কোমল গলায় সে বলল, স্বাগতম শিরিন, আমার রাজ্যে স্বাগতম। শিরিন ভয় পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। তার গলা দিয়ে অস্ফুট স্বরে বের হল, এটা কোথায়? নীল তার দিকে আর একটু এগিয়ে এসে বলল, এটা শুধু তোমার আর আমার পৃথিবী। এখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় কোনো অস্তিত্ব নেই। এখানে সময়ের কোনো হিসেব নেই, নেই কোনো বাধা। শুধু তুমি আর আমি রব সারা জীবন, সব সময়। কে আপনি? শিরিন কাঁপতে কাঁপতে প্রশ্ন করল, আর আমার কাছে কি চান? কেন আমাকে এখানে এনেছেন? নীল হাসল। সেই হাসিতে কোনো নিষ্ঠুরতা নেই, আছে এক গভীর বেদনার ছাপ। সে বলল, ভালোবাসা ছাড়া তোমার কাছে চাওয়ার আর কিছুই নেই আমার। বহু যুগ ধরে আমি শুধু তোমাকেই খুঁজেছি। আজ তোমাকে পেয়েছি, আর হারাতে দেব না। কথাগুলো বলতে বলতে নীল শিরিনের খুব কাছে চলে এল। শিরিন পালানোর চেষ্টা করল না, কারণ এই বিশাল মরুভূমিতে পালানোর কোনো পথ নেই। নীল তার এক হাত দিয়ে শিরিনের কোমর জড়িয়ে ধরল। তারপর এক হ্যাচকা টানে শিরিনকে নিজের বুকের সাথে ঝাপটে ধরল। শিরিন নীলের বুকে আছড়ে পড়ল। সে অনুভব করল নীলের শরীরটা প্রচণ্ড ঠান্ডা, যেন বরফের তৈরি। শিরিনের উষ্ণ শরীরের সংস্পর্শে এসে সেই বরফ যেন গলতে শুরু করল। শিরিন মিনতি করে বলল, দোহাই আপনার, আমাকে যেতে দিন। আমার মা চিন্তা করবে। নীল শিরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যেতে দিতে তো তোমায় এখানে আনিনি সোনা। তুমি আমার, শুধুই আমার। একটু অপেক্ষা করো, সব ভয় কেটে যাবে। এই বলে নীল তার মুখটা শিরিনের মুখের দিকে এগিয়ে আনতে লাগল। শিরিন দেখল নীলের সেই নেশাতুর চোখ দুটো ক্রমশ তার ঠোঁটের দিকে নেমে আসছে। শিরিনের প্রতিবাদ করার শক্তি হারিয়ে গেল। সে অবশ হয়ে চোখ বন্ধ করে ফেলল। পর মুহূর্তেই সে অনুভব করল তার ঠোঁটের ওপর একজোড়া হিমশীতল ঠোঁটের স্পর্শ। নীলের ঠোঁট চেপে বসল শিরিনের ঠোঁটের ওপর। প্রথমে শিরিন শিউরে উঠল সেই ঠান্ডায়। মনে হলো তার রক্ত জমে যাচ্ছে। কিন্তু পরক্ষণেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। নীলের সেই ঠান্ডা ঠোঁটগুলো হঠাৎ করেই উষ্ণ হতে শুরু করল। সেই উষ্ণতা দ্রুত ছড়িয়ে পড়ল শিরিনের সারা শরীরে। এক তীব্র, জ্বলন্ত আগুনের মতো সেই স্পর্শ শিরিনকে গ্রাস করে নিল।
নীল তাকে চুমু খেতে লাগলো পাগলের মতো। এই চুম্বনে কোনো ভদ্রতা নেই, আছে বহু বছরের জমানো তৃষ্ণা। শিরিনের ঠোঁট, জিহ্বা, মুখের প্রতিটি কোণ নীল আস্বাদন করতে লাগল। শিরিনের শিরা উপশিরায় যেন লাভাস্রোত বইতে শুরু করল। সে ভুলে গেল তার ভয়, তার মা, তার অতীত, এমনকি সাগরকেও। সে শুধু অনুভব করল এই মুহূর্তের তীব্রতা। তার হাত দুটো অজান্তেই নীলের চুলে উঠে গেল। সে নীলের গলা জড়িয়ে ধরে নিজেকে সঁপে দিল এই আদিম খেলার কাছে। নীলের সাথে তাল মিলিয়ে সেও চুমুর উত্তর দিতে লাগল। মরুভূমির নির্জনতা সাক্ষী হয়ে রইল এক মানুষ আর এক অশরীরীর এই নিষিদ্ধ মিলনের। কতক্ষণ এভাবে চলল তার কোনো হিসেব শিরিনের কাছে নেই। মনে হলো অনন্তকাল ধরে তারা একে অপরের মধ্যে বিলীন হয়ে আছে। হঠাৎ নীল তাকে ছেড়ে দিল। শিরিন হাঁপাতে লাগলো, তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। তার চোখ এখনো বন্ধ, ঘোর কাটেনি। নীল তার কপালে একটা আলতো চুমু দিয়ে ফিসফিস করে বলল, ফিরে যাও এখন, আবার দেখা হবে। শিরিন চোখ মেলল, আর চোখ মেলতেই সে এক বর্ষর ধাক্কা খেল। সে মরুভূমিতে নেই, নদীর পাড়েও নেই। সে দাঁড়িয়ে আছে তার নিজের শোবার ঘরের ঠিক মাঝখানে। শিরিন চমকে চারপাশে তাকাল। সবই ঠিকঠাক আছে। জানালার বাইরে ভোরের আলো ফুটছে। ঘড়িতে সকাল 5টা বাজে। শিরিন নিজের শরীর স্পর্শ করল। সে কি স্বপ্ন দেখছিল? কিন্তু স্বপ্ন হলে এত জীবন্ত মনে হলো কেন? আর সে তো নদীর পাড়ে গিয়েছিল, সেখান থেকে ঘরে এল কিভাবে? তার স্মৃতিতে স্পষ্ট মনে আছে মরুভূমির সেই দৃশ্য, নীলের সেই স্পর্শ। শিরিন আয়নার সামনে গিয়ে দাঁড়াল। নিজের চেহারা দেখে সে নিজেই বিশ্বাস করতে পারল না। তার চুলগুলো এলোমেলো, চোখগুলো ফোলা আর লাল। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো তার ঠোঁট। তার ঠোঁট দুটো অস্বাভাবিক লাল হয়ে ফুলে আছে, যেন কেউ দীর্ঘক্ষণ ধরে সেখানে অত্যাচার চালিয়েছে। শিরিন হাত দিয়ে ঠোঁট স্পর্শ করল। এখনো সেখানে সেই মিষ্টি স্বাদ আর নীলের চুম্বনের উষ্ণ আবেশ লেগে আছে। শিরিনের শরীর এখনো কাঁপছে। সে বুঝতে পারল, এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না। নীল কোনো সাধারণ মানুষ নয়। সে এমন কিছু, যা এই পৃথিবীর নিয়মের বাইরে। মরুভূমি, সেই ঠান্ডা স্পর্শ, মুহূর্তের মধ্যে স্থান পরিবর্তন, সবই ইঙ্গিত দিচ্ছে নীল কোনো সাধারণ সত্তা নয়। সে হয়তো সেই গল্পের আশিক জিন, যে মানুষের প্রেমে পড়ে তাকে নিজের জগতে নিয়ে যেতে চায়। শিরিন বিছানায় বসে পড়ল। ভয়ের আনন্দের এক অদ্ভুত মিশ্রণে তার মনটা আচ্ছন্ন হয়ে রইল। সে জানে, এই খেলা এখানেই শেষ নয়। নীল তাকে আবার ডাকবে, আর শিরিন জানে না সে নিজেকে আটকাতে পারবে কিনা। আয়নায় নিজের লাল ঠোঁটের দিকে তাকিয়ে শিরিন দীর্ঘশ্বাস ফেলল। তার নিয়তি এখন এক অদেখা সুতোয় বাঁধা পড়ে গেছে, যার এক প্রান্তে সে, আর অন্য প্রান্তে সেই নীল চোখের রহস্যময় প্রেমিক। বিকেলের মরা রোদ এসে পড়েছে ধানমন্ডি লেকের কালচে পানির ওপর। সেই রোদের মতোই মলিন দেখাচ্ছে সাগরের মুখটা। সে একদৃষ্টে শিরিনের দিকে তাকিয়ে আছে, কিন্তু শিরিনের চোখ মোবাইলের স্ক্রিনে। গত কয়েকদিন ধরে এই দৃশ্যটা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। সাগরের বুকের ভেতর জমে থাকা অভিমানগুলো আজ আর বাদ মানছে না। সাগর খুব নিচু বলল, শিরিন, গত কিছুদিন ধরে একটা বিষয় খুব লক্ষ্য করছি।
তুমি আমায় একদম সময় দিচ্ছ না। ঠিকমতো কথা বলো না, দেখা করতে চাও না। আমি কি কোনো ভুল করেছি? কারণটা কি একটু বলা যায়? শিরিন মেসেঞ্জারে টাইপ করা থামিয়ে বিরক্ত মুখে তাকালো। তার চোখের নিচে হালকা কালির ছোপ, দৃষ্টিতে এক ধরনের অস্থিরতা। সাগরের এই নমনীয় অভিযোগ তার কাছে এখন অসহ্য মনে হচ্ছে। তার মনের জগৎ জুড়ে এখন শুধুই নীল আর তার রহস্যময় উপস্থিতি। সাগরের এই সাধারণ ভালোবাসা সেখানে বড্ড বেমানান, বড্ড পানসে। শিরিন কিছুটা ঝাঁঝালো স্বরে উত্তর দিল, সময় দিচ্ছি না মানে? এই যে বসে আছি তোমার সামনে, এটা সময় দেওয়া নয়? আমার কাজ থাকে, ডিউটি থাকে, মায়ের শরীর ভালো না, এসব সামলে আর কিভাবে সময় দিতে হবে তোমাকে? রোবটের মতো 24 ঘন্টা তোমার পিছে ঘুরে বেড়াতে হবে? সাগর শিরিনের রাগ দেখে থমকে গেল। সে তো ঝগড়া করতে চায়নি, শুধু একটু মনোযোগ চেয়েছিল। সে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল। তার মনে হলো যে শিরিনকে সে চিনত, এই মেয়েটি সে নয়। অচেনা কেউ ভর করেছে তার ওপর। দীর্ঘশ্বাস ফেলে সাগর বলল, আচ্ছা, থাক। আর কিছু বলবো না। আমি চাই না আমার জন্য তোমার কোনো চাপ হোক। তুমি যেভাবে সময় দিবে, যতটুকু কথা বলবে, আমি তাতেই খুশি থাকব। শুধু আমাকে পর করে দিও না। সাগরের এই আত্মসমর্পণে শিরিনের মনটা একটুও গলল না, বরং তার বিরক্তি আরও বাড়ল। সে ঘড়ির দিকে তাকিয়ে ঝটপট উঠে দাঁড়াল। আমার দেরি হয়ে যাচ্ছে। এখন যাই, কাজ আছে। আজ আর কথা হবে না। এই বলে সাগরকে কোনো প্রত্যুত্তরের সুযোগ না দিয়েই শিরিন দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। সাগর বোকার মতো বসে রইল। শিরিনের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে তার চোখ ঝাপসা হয়ে এল। সে বুঝতে পারছে না, তাদের সাজানো সম্পর্কটায় হঠাৎ কার নজর লাগল। মেসেজ দিলে সিন করে না, ফোন ধরলে এক দুই কথায় লাইন কেটে দেয়। আর কিছু জিজ্ঞেস করলেই উল্টো সন্দেহবাতিক বলে দোষারোপ করে। সাগরের মনে হলো, সে ক্রমশ শিরিনকে হারিয়ে ফেলছে এক অদৃশ্য অন্ধকারের গর্ভে। রাত গভীর হচ্ছে। ক্যাফের কাছের দেয়াল ভেদ করে বাইরের সোডিয়াম বাতিগুলোর আলো ভেতরে এসে পড়ছে। এসি চলছে মৃদু শব্দে, কিন্তু শিরিনের মনের ভেতর চলছে তোলপাড়। সাগরের সাথে বিকেলে করা ব্যবহারটা মনে পড়তেই তার বিবেকের কোথাও একটু দংশন হলো। কিন্তু সেই দংশন বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ ঘড়ির কাঁটা 12টার দিকে এগোচ্ছে। নীলের আসার সময় হয়ে গেছে। কাউন্টারের ওপাশে ক্যাফের ম্যানেজার রাশেদ ভাই কফি মেশিনে কাজ করছিলেন। হঠাৎ তিনি কাজ থামিয়ে শিরিনের দিকে তাকালেন। তার চোখে মুখে চিন্তার ভাঁজ। তিনি গলা নামিয়ে বললেন, শিরিন, একটা কথা বলবো? মাইন্ড করো না। শিরিন অন্যমনস্কভাবে বলল, না ভাইয়া, বলুন। কি কথা? রাশেদ এদিক ওদিক তাকিয়ে নিলেন, যেন কেউ শুনে ফেলবে। তারপর ফিসফিস করে বললেন, ওই লোকটাকে, মানে ওই নীল চোখের কাস্টমারটাকে আমার খুব সন্দেহজনক লাগে। সে আসার সময় আর যাওয়ার সময় লক্ষ্য করেছ? কেমন অদ্ভুত সব কাণ্ড ঘটে। আর তার চাহনি খুব অস্বাভাবিক। শিরিন, সত্যি করে বলো তো, তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই তো?
বা ও কি তোমাকে ডিস্টার্ব করে? রাশেদের কথায় শিরিন চমকে উঠল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। তবে কি রাশেদ ভাই কিছু টের পেয়েছেন? তার মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। যদি কেউ জেনে যায় তার আর নীলের এই নিষিদ্ধ সমীকরণের কথা? শিরিন নিজেকে সামলে নিয়ে জোর করে হাসার চেষ্টা করল, কিন্তু সেই হাসিতে ভয় স্পষ্ট। সে দ্রুত বলল, না না ভাইয়া, এসব কি বলছেন? ছি, ওনাকে তো আমি চিনি না। উনি শুধু কাস্টমার হিসেবে আসেন, কফি খান আর চলে যান। এর বাইরে কিছু না। আর তাছাড়া আমি তো অন্য কাউকে। কথাটা শিরিন শেষ করতে পারল না। ভালোবাসি শব্দটা তার গলায় আটকে গেল। সাগরকে সে ভালোবাসে, এটা কি এখন আর সত্য? যদি ভালোবাসতো, তবে কি অন্য কোনো পুরুষের জন্য, হোক সে মানুষ বা অশরীরী, তার মনে এমন তীব্র, সর্বগ্রাসী আসক্তি তৈরি হতো? নিজের বিবেকের কাছে আজ শিরিন অপরাধী। সে চুপ করে রইল। রাশেদ শিরিনের মুখের ভাব দেখে আর কিছু বললেন না, তবে তার সন্দেহ গেল না। তিনি বিড়বিড় করে বললেন, সাবধানে থেকো বোন। দিনকাল ভালো না, আর মানুষগুলো সব মানুষ কিনাকে জানে। শিরিনের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। একদিকে সাগরের প্রতি অবহেলা, অন্যদিকে নীলের প্রতি এই দুর্বার আকর্ষণ, দুইয়ে মিলে সে যেন এক চোরাবালিতে আটকে গেছে। ডিউটি শেষে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 2:30 বেজে গেল। মা অনেক আগেই ঘুমিয়ে পড়েছেন। শিরিন ধীর পায়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল, কিন্তু চোখে ঘুম নেই। জানালার পর্দাটা সামান্য ফাঁক হয়ে আছে, সেখান দিয়ে এক ফালি চাঁদের আলো বিছানায় এসে পড়েছে। শিরিন পাশ ফিরে শুয়ে সাগরের কথা ভাবার চেষ্টা করল। বেচারা সাগর, আজ বিকেলে কতটা কষ্ট পেয়েছে। শিরিন ভাবল, কাল সকালে উঠেই সাগরকে ফোন দেবে, ক্ষমা চাইবে। কিন্তু ভাবনাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। রাত তখন 3টা। হঠাৎ করেই শিরিনের ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সেই পরিচিত, পাগল করা ফুলের সুবাস নাকে এসে লাগল। রজনীগন্ধা আর হাসনাহেনার তীব্র গন্ধে শিরিনের মস্তিষ্কের স্নায়ুগুলো শিথিল হয়ে আসতে লাগল। সে বুঝল, নীল এসেছে। শিরিন আড়মোড়া ভেঙে পাশ ফিরতেই চমকে উঠল, যদিও সে অবচেতন মনেই অপেক্ষাতেই ছিল। বিছানার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে নীল। অন্ধকার ঘরেও তার শরীর থেকে যেন এক নীলাভ দ্যুতি বের হচ্ছে। তার চোখ দুটো জ্বলজ্বল করছে মায়াবী এক আলোয়। আজ তাকে আরো বেশি সুন্দর, আরো বেশি মোহনীয় লাগছে। নীল শিরিনের চোখের দিকে তাকিয়ে আলতো হাসল। সেই হাসি শিরিনের হৃৎপিণ্ডের গতি স্তব্ধ করে দেওয়ার মতো। নীল ফিসফিস করে বলল, ভয় পেলে, শিরিন? শিরিন কোনো কথা বলতে পারল না। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নীলের চোখের গভীর সমুদ্রে। সেই চোখ তাকে সম্মোহিত করে ফেলেছে, কেড়ে নিয়েছে নড়াচড়া করার সব শক্তি। সে অনুভব করল, তার হাত পা অবশ হয়ে আসছে, কিন্তু শরীরের ভেতরে এক অদ্ভুত আগুনের স্রোত বইতে শুরু করেছে। নীল খুব ধীর গতিতে শিরিনের দিকে ঝুঁকে এল। শিরিন নড়ল না, বা নড়তে পারল না। নীলের মুখটা শিরিনের মুখের খুব কাছে চলে এল।
শিরিন নীলের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে না, কিন্তু তার উপস্থিতি অনুভব করছে তীব্রভাবে। নীল আস্তে আস্তে তার মুখ নামিয়ে আনল। তার ঠোঁট স্পর্শ করল শিরিনের ঠোঁট। প্রথম স্পর্শেই শিরিন শিউরে উঠল। মনে হলো এক টুকরো বরফ তার ঠোঁটের ওপর চেপে ধরা হয়েছে। নীলের ঠোঁট হাড়হিম করা ঠান্ডা। শিরিনের রক্ত যেন সেই ঠান্ডায় জমে যেতে চাইল। কিন্তু সেই অনুভূতি স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। মুহূর্তের মধ্যেই সেই হিমশীতল স্পর্শ পাল্টে গেল এক অবিশ্বাস্য উষ্ণতায়। নীলের ঠান্ডা ঠোঁট যেন জ্বলন্ত অঙ্গার হয়ে উঠল। মনে হলো কোনো আগ্নেয়গিরির লাভা শিরিনের ঠোঁট স্পর্শ করেছে। এত উষ্ণ, এত উত্তপ্ত ঠোঁট কোনো সাধারণ মানুষের হতে পারে না। সেই উত্তাপ শিরিনের ঠোঁট থেকে ছড়িয়ে পড়তে লাগলো সারা শরীরে। শিরিনের মনে হলো সে পুড়ে যাচ্ছে, কিন্তু এই পোড়াতে কোনো কষ্ট নেই, আছে এক তীব্র, অসহ্য ভালো লাগা। শিরিন তার দুই হাত দিয়ে নীলের গলা জড়িয়ে ধরল। সে পরম আবেশে, কোনো এক জাদুকরী মন্ত্রে মুগ্ধ হয়ে নীলের চুম্বনের প্রত্যুত্তর দিতে লাগল। তার মনে হলো সে এতদিন এই আগুনের অপেক্ষাতেই ছিল। নীলের হাত শিরিনের শরীরে বিচরণ করতে শুরু করল। তার স্পর্শ যেখানেই লাগছে, সেখানেই যেন আগুনের আঁচ লাগছে। শিরিনের সারা শরীর থরথর করে কাঁপছে। নীলের দীর্ঘ, ফর্সা আঙ্গুলগুলো শিরিনের গাল বেয়ে নিচে নেমে এল, গলার ভাঁজ হয়ে আরো নিচে। প্রতিটি স্পর্শ শিরিনকে উন্মাদ করে তুলছে। নীল শিরিনকে চুমু খেতে খেতে কানের কাছে মুখ নিয়ে এল। তার গরম নিঃশ্বাস শিরিনের কানে লাগতেই শিরিনের শরীর বেঁকে গেল। নীল ফিসফিস করে বলল, তুমি আমার, শুধুই আমার। এই শরীর, এই মন, এই আত্মা সব আমার দখলে। কথাগুলো কোনো অনুরোধ নয়, যেন এক অমোঘ আদেশ। শিরিন সেই আদেশের কাছে নিজেকে সঁপে দিল। নীল শিরিনকে দুই হাতে পাটাকোলা করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। শিরিন অনুভব করল নীলের শরীর পাথরের মতো শক্ত, কিন্তু আগুনের মতো গরম। মনে হচ্ছে শিরিনের শরীরের প্রতিটি রগ, প্রতিটি শিরা উপশিরা তাপের কারণে ফেটে যাবে। তার রক্তের প্রবাহ বেড়ে গেছে বহুগুণ। হৃৎপিণ্ডটা এত জোরে ধড়ফড় করছে যে মনে হচ্ছে বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। কিন্তু শিরিন কোনো বাধা দিল না। সে চোখ বুজে রইল। তার চোখের পাতা কাঁপছে। তার অবচেতন মন জানে, এটা স্বাভাবিক নয়, এটা কোনো মানুষের কাজ নয়। এই নীল এক আশিক জিন, যে তার প্রেমিকার জন্য সব নিয়ম ভাঙতে পারে। কিন্তু শিরিন এখন আর মানুষ বা জিনের বিভেদ বোঝে না। সে শুধু বোঝে এই তীব্র কামনার আস্বাদ, যা তাকে বাস্তব জগৎ থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছে এক অলীক সুখের জগতে। ঘরভর্তি সেই মাদকতা মেশানো ফুলের গন্ধ আরো তীব্র হল। বাইরের পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এই বন্ধ ঘরে চলছে এক অসম, অলৌকিক প্রেমের খেলা। যেখানে ভয় আর ভালোবাসা, বরফ আর আগুন একাকার হয়ে গেছে। শিরিন জানে না কাল সকালে সে নিজেকে কিভাবে আবিষ্কার করবে, কিন্তু এই মুহূর্তে সে নিজেকে নীলের আগুনের মাঝে আহুতি দিতে প্রস্তুত। নীলের প্রতিটি দংশন, প্রতিটি আদর তাকে নতুন করে জন্ম দিচ্ছে, আবার তিলে তিলে শেষ করে দিচ্ছে। এক নিষিদ্ধ সুখের অতলে তলিয়ে যেতে যেতে শিরিন ভুলে গেল সাগরের নাম, ভুলে গেল নিজের অস্তিত্ব। শুধু মনে রইল নীল আর তার সর্বগ্রাসী ভালোবাসা। শিরিনের দিনগুলো এখন আর সূর্যের আলোয় কাটে না, কাটে এক অদ্ভুত ঘোর আর আধারের মাঝে। প্রতিটি রাত তার জন্য বয়ে আনে এক নিষিদ্ধ সুখের হাতছানি, আর প্রতিটি সকাল তাকে ছুঁড়ে ফেলে দেয় বাস্তবতার রুক্ষ পাথরে। নীলের সাথে তার এই শারীরিক ঘনিষ্ঠতা প্রথম দিকে ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, কিন্তু দিন যত গড়াচ্ছে, ততই তা শিরিনের জন্য এক অভিশাপে পরিণত হচ্ছে। প্রথম প্রথম মিলনের পর শরীরে এক ধরনের অলস ভালোলাগা কাজ করত, কিন্তু এখন আর তা হয় না।
এখন মিলন শেষে শিরিন অনুভব করে এক অসহ্য ক্লান্তি, যেন তার শরীরের সমস্ত প্রাণশক্তিকেও শুষে নিয়েছে। আয়নার সামনে দাঁড়ালে সে নিজেকে আর চিনতে পারে না। সেই হাসিখুশি, স্বাস্থ্যবতী মেয়েটি কোথায় হারিয়ে গেছে? চোখের নিচে গভীর কালির ছোপ, গালের হাড়গুলো উকি দিচ্ছে। এক সময় যে মেয়েটির ওজন ছিল স্বাভাবিক, এখন তা এসে ঠেকেছে মাত্র 38 কেজিতে। শিরিন বুঝতে পারছে, নীলের এই ভালোবাসা তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই সম্পর্ক স্বাভাবিক নয়, এটা কোনো মানুষের সাথে মানুষের সম্পর্ক হতে পারে না। কিন্তু শিরিনের সবচেয়ে বড় কষ্ট হলো সাগরের কথা ভেবে। নীলের মায়াজালে আটকা পড়ে সে সাগরকে কত অবহেলা করেছে, কত কষ্ট দিয়েছে। অথচ সাগরের ভালোবাসা ছিল নির্ভেজাল, স্বার্থহীন। শিরিন নিজেকে অপরাধী মনে করে। সে জানে, এই নরক থেকে বের হতে হলে তাকে সাগরের কাছেই ফিরতে হবে। সাগর হয়তো তাকে ফিরিয়ে দেবে না, তার এই বিশ্বাসটুকু এখনো আছে। অবশেষে একদিন শিরিন আর সহ্য করতে পারল না। সে ফোন করে সাগরকে ডেকে পাঠালো। লেকের পাড়ে বসে শিরিন হাউমাউ করে কেঁদে ফেলল। সাগরের হাত দুটো ধরে সে বলল, সাগর, আমাকে মাফ করে দাও। প্লিজ, আমাকে ভুল বুঝো না। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, প্রতারণা করেছি। কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। ওই নীল, তার চোখের দিকে তাকালে আমি আর কিছু ভাবতে পারি না। সে আমাকে কি করত, আমি নিজেও জানি না। আমি শুধু জানি, আমি শেষ হয়ে যাচ্ছি। তুমি আমাকে বাঁচাও সাগর, এই মুহূর্তে তোমাকে আমার খুব প্রয়োজন। সাগর হতভম্ব হয়ে শিরিনের কথাগুলো শুনছিল। তার বিশ্বাস হতে চাইছিল না যে 21 শতকে দাঁড়িয়ে কেউ জিন পরীর গল্প শোনাচ্ছে। কিন্তু শিরিনের বিধ্বস্ত চেহারা, তার চোখের জল আর শরীরের কঙ্কালসার দশা তাকে ভাবিয়ে তুলল। সে শিরিনের মাথায় হাত বুলিয়ে বলল, শিরিন, শান্ত হও। আমি তো আছি। আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু কোনো জিন কি সত্যিই মানুষের সাথে মানে এমন সম্পর্ক করতে পারে? আমার তো বিশ্বাস হচ্ছে না। শিরিন কান্নারত গলায় বলল, তুমি বিশ্বাস করো সাগর, ও মানুষ নয়। ওর গা থেকে অদ্ভুত ফুলের গন্ধ আসে, ওর শরীর বরফের মতো ঠান্ডা, আবার কখনো আগুনের মতো গরম। ও আমাকে ছাড়ে না, প্রতি রাতে আসে। আমি আর পারছি না। সাগর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দৃঢ় গলায় বলল, ঠিক আছে, আমি আজ রাতে ক্যাফেতে যাব। তুমি ভয় পেও না। আমি নিজের চোখে দেখতে চাই সে কে এবং কি চায়। রাত তখন 12টা। ক্যাফেতে শিরিন ডিউটিতে বসে আছে। তার হাত পা কাঁপছে। ঠিক 12:10 উইন্ড চাইম বেজে উঠল। নীল প্রবেশ করল। তার পরনে আজ গাঢ় নীল রঙের পাঞ্জাবি, যা তাকে আরো রহস্যময় করে তুলেছে। সে ধীর পায়ে তার নির্দিষ্ট টেবিলে গিয়ে বসল। ঠিক তার কিছুক্ষণ পরেই সাগর ঢুকল। শিরিন চোখের ইশারায় সাগরকে দেখিয়ে দিল নীলকে। সাগর নীলের দিকে তাকাল। লোকটাকে দেখে সাগরের মনে হলো না সে কোনো অশরীরই হতে পারে। বেশ ভদ্র, শান্ত চেহারা। কিন্তু তার চোখের দিকে তাকাতেই সাগরের বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই নীল চোখ যেন আগুনের গোলার মতো জ্বলছে। সাগর নীলের থেকে কিছুটা দূরে অন্য একটি টেবিলে গিয়ে বসল।
সে কফি অর্ডার করল, কিন্তু তার চোখ নীলের ওপর। নীল কফি শেষ করে বিল মিটিয়ে উঠে দাঁড়াল। সে সোজা দরজার দিকে হাঁটা দিল। যাওয়ার সময় সে শিরিনের দিকে একবারও তাকাল না। সাগর দ্রুত উঠে পড়ল। সে নীলের পিছু নিল। শিরিন কাউন্টার থেকে দেখল নীল বেরিয়ে যাচ্ছে, আর সাগর তার পেছনে। শিরিন দ্রুত নীলের টেবিলের দিকে গেল। টেবিলটা পরিষ্কার করতে গিয়ে সে দেখল আজকে টাকার নিচে একটা চিরকুট রাখা আছে। শিরিন ভয়ে ভয়ে চিরকুটটা খুলল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, সাগর আমার কিচ্ছু করতে পারবে না, বরং আমাকে তোমার থেকে আলাদা করার চেষ্টা করলে সে নিজেই মারা যাবে। সাবধান থেকো শিরিন। লেখাটা পড়ে শিরিনের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে কি তবে সাগরকে মৃত্যুর মুখে ঠেলে দিল? শিরিন বসে পড়ল টুলের ওপর, তার মাথা ঘুরছে। এদিকে সাগর নীলের পেছনে পেছনে যাচ্ছে। নীল খুব দ্রুত হাঁটছে, যেন বাতাসের সাথে পাল্লা দিয়ে। সাগরও দ্রুত পা চালাল। নীল সোজা হাঁটতে হাঁটতে শহরের কোলাহল ছাড়িয়ে নির্জন নদীর পাড়ের দিকে চলে গেল। জায়গাটা অন্ধকার, ল্যাম্পপোস্টের আলো এখানে পৌঁছায় না। সাগর কিছুটা ভয় পেল, কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না। হঠাৎ নীল থমকে দাঁড়াল। সাগরও আড়ালে লুকিয়ে পড়ল। সে দেখল নীল নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নীলের শরীরের আকার পরিবর্তন হতে শুরু করল। সাগর নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। চোখের পলকে নীল একটি বিশাল কালো বিড়ালের রূপ নিল। বিড়ালটি এক লাফে জঙ্গলের দিকে দৌড় দিল। সাগর হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বিড়ালটি কিছুদূর গিয়ে আবার রূপ পরিবর্তন করল। এবার সে একটি বড় মাছ হয়ে গেল এবং ধপাস করে নদীতে লাফ দিল। পানির ওপর বড় বড় ঢেউ তুলে মাছটি অদৃশ্য হয়ে গেল। সাগরের পা জমে গেল। তার মানে শিরিন মিথ্যা বলেনি, সব সত্যি। এই লোক কোনো মানুষ নয়, এটি এক শক্তিশালী জিন। সাগর কাঁপতে কাঁপতে সেখান থেকে সরে এল। তার মনে হলো সে এক ভয়াবহ বিপদের মধ্যে পা দিয়েছে। সেদিন রাতে শিরিন বাসায় ফিরে ভয় কুঁকড়েছিল। সে জানত নীল আসবে। রাত ৩টার দিকে সেই পরিচিত ফুলের গন্ধ শিরিনের নাকে এল। শিরিন দেখল নীল তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে আজ কোনো মায়া নেই, আছে এক ধরনের হিংস্রতা। শিরিন হাত জোর করে বলল, আমাকে ছেড়ে দাও নীল, আমি আর পারছি না, আমার শরীর আর সইতে পারছে না, তুমি চলে যাও প্লিজ। নীল শিরিনের কথায় কান দিল না। সে শিরিনের দিকে এগিয়ে এসে এক হাতে তার কোমর ঝাপটে ধরল। তারপর শিরিনকে নিজের বুকের সাথে মিশিয়ে ফিসফিস করে বলল, তোমাকে ছাড়ার জন্য তো এত বছর অপেক্ষা করিনি সোনা। সেই যখন তুমি 14 বছরের কিশোরী ছিলে, তখন তোমাকে দেখেছিলাম। সেই থেকে অপেক্ষা করছি কবে আসবে সেই দিন, যখন তোমাকে আমি নিজের করে পাব। আজ তোমাকে পেয়েছি, আর হারাতে দেব না। শিরিন অবাক হয়ে বলল, কোথায় দেখেছিলে আমায়? আমি তো তোমাকে চিনতাম না। নীল হাসল। সেই হাসিতে কোনো মানবীয় অনুভূতি নেই। সে বলল, মনে করে দেখো, সেই নদীর ধারে বটগাছের তলায় তোমার বান্ধবীরা মিলে স্কুল বালি ঘুরতে গিয়েছিলে।
তোমরা খুব মজা করছিলে, হাসাহাসি করছিলে। আমি তখন ওই গাছের ডালেই ছিলাম। তোমার খোলা চুল, তোমার হাসি, সব আমাকে পাগল করে দিয়েছিল। আমি সেদিনই ঠিক করেছিলাম, তুমি হবে আমার। শিরিনের মনে পড়ল সেই দুপুরের কথা। সে তখন ক্লাস 8-এ পড়ত। বান্ধবীদের সাথে স্কুল পালিয়ে নদীর পাড়ে গিয়েছিল। সবাই বলতো ওই বটগাছটা ভালো না, দুপুরে ওখানে যাওয়া ঠিক না। কিন্তু শিরিন আর তার বান্ধবীরা সে কথায় কান দেয়নি। তারা হইহুল্লোড় করেছিল, এমনকি শিরিন গাছের নিচে বসে চুলও খুলেছিল। আজ শিরিন বুঝতে পারছে, তার সেই সামান্য ভুল আজকের এই ভয়াবহ পরিণতির কারণ। সে অজান্তেই এক অশরীরীর নজরে পড়ে গিয়েছিল। শিরিন কিছু বুঝে ওঠার আগেই নীল তাকে আরো জোরে জড়িয়ে ধরল। শিরিনের হাড়গোড় মর্মর করে উঠল। নীল তার ইচ্ছামতো শিরিনের শরীর উপভোগ করতে লাগল। শিরিনের মনে হলো তার শরীরের ওপর দিয়ে কোনো বুলডোজার চলে যাচ্ছে। ব্যথা, ক্লান্তি এর অপমানে শিরিন কুঁকড়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। নীলের স্পর্শে তার শরীর পুড়ে যাচ্ছিল। একসময় শিরিন আর সহ্য করতে পারল না। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে এল। সে জ্ঞান হারিয়ে ফেলল নীলের বাহুবন্ধনে। নীল তাকে ছেড়ে দিল না, বরং তার অচৈতন্য দেহটাকে আরো গভীরভাবে নিজের করে নিল। বাইরের পৃথিবীতে তখন হয়তো ভোর হচ্ছে, কিন্তু শিরিনের জীবন অন্ধকারে তলিয়ে গেল। সকাল হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু শিরিনের শরীরে বিছানা থেকে ওঠার শক্তিটুকুও অবশিষ্ট নেই। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই মাথা ঘুরে মেঝেতে পড়ে গেল। তার সারা শরীর অবশ, যেন কোনো ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে বুকের ওপর। কোনোমতে দেয়াল ধরে উঠে সে মোবাইলটা হাতে নিল। কাঁপা কাঁপা হাতে সাগরের নাম্বারে ডায়াল করল। সাগর ফোন ধরতেই শিরিন কান্নায় ভেঙে পড়ল। সাগর, আমি শেষ হয়ে গেলাম। আমার শরীর আর চলছে না। আমি আর বাঁচব না সাগর। সাগর বিচলিত স্বরে বলল। শিরিন, শান্ত হও। একদম চিন্তা করো না। আমি এক্ষুনি আসছি। তুমি শুধু একটু অপেক্ষা করো। শিরিন কোনোমতে টলতে টলতে মায়ের ঘরের দিকে গেল। মা এখনো উঠছেন না কেন? সাধারণত মা ভোরেই উঠে পড়েন। শিরিন ঘরে ঢুকে দেখল মা বিছানায় শুয়ে আছেন, কিন্তু তার শোয়ার ভঙ্গিটা কেমন যেন অস্বাভাবিক। শিরিন মাকে ডাকল। মা। ও মা, উঠো। বেলা হয়ে গেছে। কোনো সাড়া শব্দ নেই। শিরিন মায়ের গায়ে হাত রাখল। শরীরটা বরফের মতো ঠান্ডা। শিরিন বুঝতে পারল, তার মা আর বেঁচে নেই। তার মাথার ওপর আকাশ ভেঙে পড়ল। সে মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। মা গো, আমাকে একা ফেলে কোথায় গেলে মা? ঠিক সেই সময় শিরিনের পেছনে এক হিমশীতল বাতাসের ঝাপটা লাগল। শিরিন ফিরে তাকাতেই দেখল নীল দাঁড়িয়ে আছে। তার মুখে এক শয়তানি হাসি। নীল শীতল গলায় বলল, কেমন লাগলো শিরিন? এখন তো তোমার মা নেই, তোমাকে দেখার বা বাধা দেওয়ার মতো কেউ রইল না। শিরিন বুঝতে পারল, নীলের কারণেই তার মায়ের এই দশা। ক্রোধে অন্ধ হয়ে সে উঠে নীলের কলার চেপে ধরতে চাইল, কিন্তু তার হাত বাতাসের মধ্যে দিয়ে চলে গেল।
সে নীলকে স্পর্শ করতে পারল না। নীল অট্টহাসিতে ফেটে পড়ল। সে হাত নাড়াতেই শিরিন শূন্যে ভেসে উঠল এবং সজোরে মেঝেতে আছড়ে পড়ল। ব্যথায় শিরিন পকিয়ে উঠল। নীল শিরিনের দিকে এগিয়ে এসে বলল, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। এই পৃথিবীতে তোমার আর কেউ নেই। এই বলে সে শিরিনের গলা চেপে ধরল। শিরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা ভেঙে সাগর এবং এক বৃদ্ধ হুজুর প্রবেশ করলেন। তিনি ঘরে ঢুকেই উচ্চস্বরে বলে উঠলেন, ওকে ছেড়ে দে পিশাচ। ওই মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না তুই। আল্লাহর কালামের শক্তি তুই জানিস না। এই বলে তিনি জোরে জোরে আয়াতুল কুরসি এবং অন্যান্য দোয়া পড়তে শুরু করলেন। হুজুরের কণ্ঠস্বর যেন বজ্রপাতের মতো শোনাল। নীল চমকে উঠল। সে ভাবেনি কেউ তাকে বাধা দিতে আসবে। সে আর্তনাদ করে বলল, বন্ধ করো এসব, আমার কানে লাগছে। বন্ধ করো। হুজুর থামলেন না। তিনি আরো জোরে তিলাওয়াত করতে লাগলেন। নীল রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি ছাড়ব না ওকে। তোরা সবাই মরবি। নীল ঘরের ভেতরের আসবাবপত্র, ফুলদানি সব শূন্যে ভাসিয়ে হুজুরের দিকে ছুঁড়ে মারতে লাগল। সাগর নিজেকে বাঁচিয়ে দ্রুত শিরিনের কাছে গিয়ে তাকে টেনে নিজের কাছে নিয়ে এল। হুজুর এক হাত দিয়ে দোয়া পড়ছেন, অন্য হাতে একটি বোতল থেকে পানি ছিটিয়ে দিচ্ছেন নীলের দিকে। সেই পানি নীলের গায়ে লাগতেই আগুনের মতো জ্বলে উঠল। নীল যন্ত্রণায় কাতরাতে লাগল। তার শক্তি কমে আসছিল। সে বুঝতে পারল, বেশিক্ষণ এখানে টিকে থাকা সম্ভব নয়। এক বিকট হুঙ্কার দিয়ে সে অদৃশ্য হয়ে গেল। হুজুর ঘাম মুছতে মুছতে বললেন, কোনোমতে ওকে তাড়াতে পেরেছি। কিন্তু সে পুরোপুরি যায়নি। আবার ফিরে আসার চেষ্টা করবে। এখন আগে উনার মায়ের দাফনের ব্যবস্থা করতে হবে। শিরিন মায়ের লাশের পাশে বসে তখনও কাঁদছে। সাগর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু এমন পরিস্থিতিতে কোনো সান্ত্বনাই যথেষ্ট নয়। মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর সাগর শিরিনকে বলল, শিরিন, তোমার আর এখানে থাকা ঠিক হবে না। একা বাসায় থাকা তোমার জন্য নিরাপদ নয়। চলো, আমার বাড়িতে চলো। শিরিন দ্বিধাগ্রস্ত হয়ে বলল, কিন্তু মানুষ কি বলবে? সাগর দৃঢ় গলায় বলল, আর কোনো কিন্তু না। জীবন আগে। মানুষের কথা পড়ে। মা তোমাকে নিজের মেয়ের মতোই দেখবেন। সাগরের বাড়িতে এসে শিরিন সাগরের মা মর্জিনা বেগমের কাছে আশ্রয় পেল। মর্জিনা বেগম খুব দয়ালু মহিলা। তিনি শিরিনকে আদর যত্ন করে সুস্থ করার চেষ্টা করতে লাগলেন। কিন্তু বিপদ কাটল না। একদিন মাঝরাতে শিরিন হঠাৎ জেগে উঠল। সে বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল, আর তার গলা দিয়ে অদ্ভুত গঙ্গানি শব্দ বের হতে লাগল। তার চোখ দুটো উল্টে গেছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। মর্জিনা বেগম পাশের বিছানায় ছিলেন। তিনি শিরিনের এই অবস্থা দেখে বুঝতে পারলেন, অশুভ শক্তি আবার ভর করেছে। মর্জিনা বেগম সাহস না হারিয়ে দ্রুত দোয়া পড়ে শিরিনের গায়ে ফু দিতে লাগলেন এবং উচ্চস্বরে সাগরকে ডাকলেন, সাগর।
সাগর, জলদি আয় বাবা, শিরিনের অবস্থা খারাপ। সাগর দৌড়ে এল। মায়ের কথা শুনে সে এক মুহূর্ত দেরি না করে হুজুরকে ফোন দিল। হুজুর বুঝতে পেরেছিলেন পরিস্থিতি গুরুতর হতে পারে, তাই তিনি এবার একা আসেননি। সাথে আরও কয়েকজন পহেজগার মানুষকে নিয়ে এসেছেন। তারা ঘরে ঢুকতেই শিরিন বিকৃত স্বরে চিৎকার করে উঠল, তোরা সবাই চলে যা, আমি শিরিনকে নিয়ে যাব। ও আমার। হুজুর কঠোর গলায় বললেন, মানুষের জিন কখনো এক হতে পারে না, আর পারবেও না। এটা প্রকৃতির নিয়মে নেই। তুই আল্লাহর হুকুম অমান্য করছিস। বেরিয়ে যা ওর শরীর থেকে। নীল শিরিনের মুখ দিয়ে অট্টহাসি দিল। সে পালানোর চেষ্টা করল। হুজুর ইশারা করতেই কয়েকজন মহিলা মিলে শিরিনকে শক্ত করে চেপে ধরল। হুজুর এবং তার সঙ্গীরা সমস্বরে সূরা তিলাওয়াত শুরু করলেন। শিরিন ছটফট করতে লাগল, যেন আগুনের ওপর শুয়ে আছে। তার শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে গেল। হুজুর আদেশ দিলেন, ওকে বিছানার সাথে শক্ত করে বেঁধে ফেল, নইলে ও নিজের ক্ষতি করবে। তাই করা হলো। শিরিনকে ওড়না দিয়ে বিছানার সাথে বাঁধা হলো। শিরিনের ভেতরে থাকা নীল আর সহ্য করতে পারছিল না। পবিত্র কোরআনের ধ্বনি তার অস্তিত্বকে জ্বালিয়ে দিচ্ছিল। সে আর্তনাদ করে বলল, আমাকে যেতে দে, আমি বের হচ্ছি। হুজুর থামলেন না। তিনি পড়া চালিয়ে গেলেন যতক্ষণ না শিরিনের শরীর নিস্তেজ হয়ে এল। এক সময় শিরিন শান্ত হয়ে গেল এবং জ্ঞান হারাল। নীল তার শরীর থেকে বেরিয়ে এল। শরীর থেকে বেরিয়ে নীল দেখল তার ক্ষমতা প্রায় নিঃশেষ হয়ে গেছে। সে এখন খুব দুর্বল। পালানোর চেষ্টা করতেই সে দেখল তার সামনে আরও অনেকগুলো ছায়া দাঁড়িয়ে আছে। তারা অন্য জিন। তাদের মধ্যে একজন নেতা গোছের জিন এগিয়ে এসে বলল, তুই এই মানব কন্যার সাথে অন্যায় সম্পর্ক গড়ে আমাদের কুলের নিয়ম ভঙ্গ করেছিস। তোকে এর শাস্তি পেতে হবে। আমাদের সাথে চল। নীল প্রতিবাদ করার চেষ্টা করল, কিন্তু পারল না। তারা তাকে জোর করে টেনে নিয়ে যেতে লাগল। এক সময় তারা সবাই অদৃশ্য হয়ে গেল, আর ঘরের বাতাস স্বাভাবিক হয়ে এল। পরদিন সকালে শিরিনের জ্ঞান ফিরল। সে খুব দুর্বল, কিন্তু তার চোখে মুখে এক ধরনের প্রশান্তি। সে চুপ করে তাকিয়ে রইল জানালার বাইরে রোদের দিকে। সাগর পাশে বসে তার হাত ধরে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে শিরিন? শিরিন ম্লান হেসে বলল, ভালো লাগছে সাগর, খুব হালকা লাগছে। মনে হচ্ছে বুকের ওপর থেকে পাথর সরে গেছে। নীল আর আসবে না, তাই না? সাগর আশ্বস্ত করে বলল, না, আর কখনো আসবে না। সব শেষ। মর্জিনা বেগম ঘরে ঢুকে মিষ্টি হেসে বললেন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। এবার তোদের বিয়েটা দিয়ে দেব। পবিত্র বন্ধনে আবদ্ধ হলে আর কোনো অশুভ শক্তি তোদের ক্ষতি করতে পারবে না। শিরিন ও সাগর একে অপরের দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে ছিল নতুন করে বাঁচার স্বপ্ন, এক নতুন সকাল শুরু প্রতিশ্রুতি। সমাপ্ত।